উপচে পড়ছে আতাউল সাহেবের গলা দিয়ে। তিনি তার বউয়ের পানে তাকিয়ে মুচকে হেসে ইশারা করলেন কিছু। নীলাশের মা যেতে যেতে সঙ্গে তার এক বোন এবং নীলাশের ছোট ফুপিকে নিয়ে গেল। শমশের সাহেব এবং সাদ্দাত সাহেব একত্রে মাথা দুলিয়ে বলল, হ্যাঁ আঙ্কেল, শুরু করো। 1 মিনিট বাবা। থেমে গেলেন শমশের সাহেব এবং সাদ্দাত সাহেব। শ্রাবণ বাবার দিকে অবিশ্বাস্য দৃষ্টি নিক্ষেপ করলো। অবিশ্বাস্য স্বরে শুধালো, হোয়াটস গোয়িং অন বাবা? শ্রাবণ, কি হচ্ছে সব? কথা বলার সময় পরে অনেক পাবে, এখন থামো। গলার শট খাদে নামিয়ে বললেন খান সাহেব। তিনি অবাক হয়ে যাচ্ছেন নাতির আচরণ দেখে। জেনে শুনে কি বোকার মতো আচরণ করে যাচ্ছেন তখন থেকে? না দাদা, তুমি ভুল ভাবছো। এইসব কথা বলার সময় পরে কেন? কখনোই হওয়া ফেয়ার ছিল না। আমরা এখানে কেন এসেছি? টেল মি দ্য ট্রুথ। খান সাহেবের কপালের মাঝে ভাঁজ দেখা গেল। অবাক বিস্ময়ে তিনি শুধু একটাই শব্দ উচ্চারণ করতে পারলেন, মানে? শ্রাবণ, নীলাশাকে আমরা তোমার জন্য পছন্দ করেছি বাবা। আজ ওকে দেখতেই এখানে এসেছি আমরা। আমরা সবাই চাই তুমি ওকে পছন্দ করো। আর দেখো, ওকে পছন্দ না হওয়ার কোনো কারণই নেই। এত সুন্দর একটা মেয়ে, আর ওর আচার আচরণও ভীষণ। বাবাকে মাঝপথে থামিয়ে দিলেন শ্রাবণ। হাউ রিডিকিউলাস। চাপা ক্ষোভে ফেটে পড়ল শ্রাবণ। শব্দটা উচ্চারণ করে শটান হয়ে দাঁড়িয়ে পড়ল সে। আফিয়া বেগম আতকে উঠে নূপুর বেগমের হাত খামচে ধরলেন। উপস্থিত মহলের সবাই হতবাক নয়নে তাকালো শ্রাবণের পানে। শমশের সাহেব, সাদ্দাত সাহেব একে অপরের মুখে চাওয়াচাওয়ি করছেন। বাকিদের সবার দৃষ্টিতেই অবাকের রেশ ছেকে বসলো। কি হলো দাদু ভাই? খান সমসের কোনো সমস্যা হয়েছে? আশ্চর্যান্বিত হয়ে প্রশ্ন করলেন খোরশেদ সাহেব। আতাউল সাহেব, রফিক সাহেব, শফিক সাহেব এবং মেয়ে পক্ষের বাকিরাও বিস্ময়কর দৃষ্টিতে একে অপরের মুখে চাওয়াচাওয়ি করলো। শ্রাবণ, বসো এখানে, বসো বলছি। তোমরা আমাকে না জানিয়ে আমার বিয়ে পাকা করে ফেলেছো। দ্যাটস এ নাইস থিংস দাদাজান, বাট আই এম সরি টু সে আমি তোমার বড় ছেলে নই। শ্রাবণ, গর্জে উঠলেন শমশের সাহেব। সাদ্দাত সাহেব অবাক নয়নে তাকালেন স্রেফ। তার মুখ থেকে কোনো কথাই এলো না। নো বাবা, এই কথাটা তুমিও ভালো করে জেনে রাখো। কি হচ্ছেটা কি এখানে? অতিষ্ঠ হয়ে উঠলেন খান সাহেব। নিজের বাল্যকালের বন্ধুর সামনে নিজের সম্মান স্বচক্ষে ভেসে যেতে দেখছেন তিনি। সাদ্দাত, ওকে বসতে বলো প্লিজ। বাইরে আমাদের একটা সম্মান আছে। ও কি ভুলে যাচ্ছে সেটা? সাদ্দাত সাহেব শ্রাবণকে কিছুই বললেন না। তিনি ভাইকে সামলাতে ব্যস্ত হয়ে পড়লেন। তুমি তোমার ছেলেকে কিছু বলনি শমশের? রাগে ভেতরে ফুঁসছেন খান সাহেব। দাঁতে দাঁত চেপে ছেলেকে জিজ্ঞাসা করলেন। বাবার রাগান্বিত গলায় শমশের সাহেবের কাছে মৃত্যু সমতুল্য। তিনি ভড়কে গেলেন, কাপা গলায় বললেন, না বাবা, সময় মেলেনি। সময় মেলেনি ফাজলামো করছো? এক ঘর বাইরের লোকের সামনে তোমার ছেলের এই অপমানসূচক কথাগুলো শুনতে সময় মিলছে তো? ভয়ানক রকমের রেগে গেলেন খান সাহেব। খান পরিবার এক নিমেষে মুষড়ে পড়ল আতঙ্কে। খান সাহেবকে এতটা রাখতে বোধহয় 30 বছরের পূর্বে একবার দেখেছিল সবাই। খান, শান্ত হ। কি করছিস? খোরশেদ সাহেবের কথায় রাগের আগুনে আরো ঘি পড়ল যেন। তিনি শান্ত হতে পারলেন না, উল্টো আরো রাখলেন। কিন্তু মুখে কিছু বলার পূর্বেই খোরশেদ সাহেব শ্রাবণের উদ্দেশ্যে প্রশ্ন করল, দাদু ভাই, তোমার কি আমার নাতনিকে পছন্দ হয়নি? সমস্যাটা কি আমাকে খুলে বলো, আমি তোমাকে সমাধান দিচ্ছি। শ্রাবণ অসহায় চোখে তাকালো দাদাজানের দিকে। মানুষটা অসুস্থ হয়ে পড়বেন হয়তো তার এই জবাবে, কিন্তু এছাড়া আর কোনো উপায় এই মুহূর্তে তার জানা নেই। আমি আপনার নাতনি কেন কাউকে পছন্দ করতে পারবো না, কারণ আমি ঈশাকে ভালোবাসি। যেদিন থেকে বুঝতে শিখেছি ঠিক সেদিন থেকেই। জানি না ঠিক কত বছর, কত মাস, কত সপ্তাহ কিংবা কতদিন, হিসাব করে রাখলে হয়তো এই দাবিতে বিশেষ প্রাইজ জিতে নিতে পারতাম। বিশ্বাস করুন, এক মুহূর্তের জন্য ওকে ছাড়া দ্বিতীয় কারোর কথা ভাবতে পারিনি আমি। কারোর কথা না। স্তব্ধ হয়ে গেল গম গম পরিবেশ। মুখে হাত চাপলেন আফিয়া বেগম। মরিয়ম বিবি রিয়াকশন দিতে ভুলে গেলেন। নূপুর বেগম বড় বড় চোখে তাকালো শ্রাবণের দিকে। শমশের সাহেব, সাদ্দাত সাহেব, খান সাহেব এমনকি আরবও। সবার কানের পাশ থেকে ভৌ শব্দে যেন কিছু উড়ে গেল। সর্বশেষে ঈশা। ওর মস্তিষ্ক ফাঁকা হয়ে গেল ক্ষণেই।
এতক্ষণ ঝই ঝামেলা একমুখী হয়ে দেখলেও ক্রমশ সবার দৃষ্টি ওপর নিবদ্ধ হতে মস্তিষ্ক আরও ভোতা হতে লাগলো। খোরশেদ সাহেবের পরিবারের মাঝে গুঞ্জন শুরু হলো। তাদের হাসি হাসি মুখে মুহূর্তেই চটলা পড়ে গেল শ্রাবণের কথায়। অনেকের বাঁকা দৃষ্টি এসে পড়ল ঈশার প্রতি। শ্রাবণ কারোর তোয়াক্কা না করে ঈশাকে হ্যাচকা টান দিয়ে দাঁড় করিয়ে দিল। মিশ্র এক অনুভূতি ঝড় তুলেছে দুজনের ভিতরেই। ঈশার চোখ ভিজে উঠেছে প্রায়, যা দেখে শ্রাবণ ধমক দিয়ে বলে উঠল, কান্না ছাড়া আর কিছু পারিস না? ঈশা ফুপিয়ে উঠল। শ্রাবণ আবারও বলল, আজই আমাকে বিয়ে করতে হবে, পারবি? ঈশার কান্না থেমে গেল। কিছু বলবে তার পূর্বেই পুনরায় শ্রাবণ বলে, দুমনা হয়ে কোনো জবাব দিবি না। যদি এই সমাজের পরিবারের বাইরে ভাবতে পারিস তবেই জবাব দিবি। যে দেখ, এখানে 50 জন মানুষের প্রত্যেকেই আমাদের বিরুদ্ধে। এখন তোর জবাব কি না হবে? ঈশা আবারও জবাব দিতে পারল না। শমশের সাহেব তেড়ে মেরে উঠলেন। তেড়ে এসে শ্রাবণের হাতটা শক্ত করে চেপে ধরে বললেন, অনেক হয়েছে, বাকি কথা বাসায় গিয়ে হবে। শ্রাবণ শান্ত ভঙ্গিতে নিজের হাত থেকে বাবার হাতটা ছাড়িয়ে দিল। পকেট হাতরে একটা বক্স বের করলো, লাল রঙের ছোট্ট একটা বক্স। শমশের সাহেব আঁতকে উঠলেন। এতে কি কি আছে এতে? জবাব দিল না শ্রাবণ। বক্সটা খুলতেই একটা সোনার আংটি জল জল করে উঠল। দূর হতে আফিয়া বেগম কান্না ভেজা চোখে মৃদু হাসলেন। শ্রাবণ ঈশার হাতটা টেনে নিয়ে আংটিটা পরিয়ে দিয়ে খালি বক্সটা বাবার হাতে ধরিয়ে দিল। শমশের সাহেব এবার নির্ঘাত হার্ট অ্যাটাক করবেন। এ কি অসভ্যতা শুরু করলো তার ছেলে? পরক্ষণে ঈশার হাত ধরে ধীরুপায়ে বাড়ি থেকে বেরিয়ে গেল শ্রাবণ। এক ঘর লোক সে ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকলো ওদের যাওয়ার পানে। এসব প্রেম ভালোবাসা এই খান পরিবারের আগেও হয়নি, এখনো হবে না। খান সাহেবের কাঁচ কাঁচ গলা, বয়স বেড়ে চামড়ায় ভাঁজ পড়লেও সময়কার মতো ভারী কঞ্চখানা তার একটুও নরম হয়নি। পূর্বের সেই তেজ, সেই উদ্ধত্ত এইটুকুও চায়নি। তার উপর খোরশেদ সাহেবের নাতনির সাথে শ্রাবণের বিয়ে ভাঙাতে ক্ষোভ প্রকাশ করতে ছাড়েননি খোরশেদ সাহেব। ছোট বড় অনেক অপমানই মুখ বুজে সহ্য করতে ফেরত আসতে হয়েছে তাদের। এই বাড়ি থেকে বেরিয়ে গেলে আমার তেমন কোনো অসুবিধা হবে না দাদাজান। ঈশাকে ভালো রাখার দায়িত্ব আমি ভালোভাবেই পালন করতে পারবো। এটা ভেবো না আমি এই খান পরিবার ছাড়া অচল। কণ্ঠের দৃঢ়তা এখনো একই শ্রাবণের। বিস্ফোরিত দৃষ্টিতে তাকালেন শমশের সাহেব। দাদাজানের সাথে কথা বলার ভদ্রতাটুকুও ভুলে গেছেন তার ছেলে। ইচ্ছে করছে লাঠি পেটা করতে। শোনো তোমার ছেলের কথা, এতকাল ধরে এই শিক্ষায় বড় করছো ওকে। হাঁসফাঁস করছেন খান সাহেব। শ্রাবণ প্রলম্বিত নিঃশ্বাস ছাড়ল। কিছু একটা ভেবে এগিয়ে এসে দাদাজানের সামনে হাঁটু গেড়ে বসলো। খান সাহেব তাকে সরিয়ে দিতে চাইলে শ্রাবণ জোর করে তার হাত ধরে রাখে। ঠোঁটের কোণে এঁটে দেয় মৃদু হাসির রেখা। অতঃপর লম্বা নিঃশ্বাস টেনে বলতে শুরু করে, আমি আমার বাবার শিক্ষায় বড় হইনি দাদাজান, আমি তোমার শিক্ষায় বড় হয়েছি। এই যে ভালোবাসার প্রতি জেদটা দেখছো, এটাও তেমন তোমার থেকেই শিখেছি। তুমি বলতে না একসাথে 10টা কাজ হয় না, তেমন একসাথে 10 জনকেও রাখা যায় না। ভালোবাসো একজনকেই এবং সঙ্গে রাখো সেই একজনকে। দুনিয়া এফোর ওফোর হয়ে যাক, নিজের অধিকারে কখনো আরেকজনের কুদৃষ্টি সহ্য করবে না। যে জিনিস তোমার সেটা কেবলই তোমার থাকুক। আমি আর কারোর মতো হতে পারিনি দাদাজান, আমি শুধু তোমার প্রতিরূপ। শুধু পার্থক্য আমাদের ভাবনাটুকু। তুমি ভালোবাসার মতো এত সুন্দর গীতিটাকে জঞ্জাল ভাবছ, তুমি সুন্দর পবিত্র প্রণয়কে শ্রীহীন দূষিত ভাবছ। তোমার ভাবনাটা ভুল দাদাজান। ভালোবাসা অপবিত্র নয়, ভালোবাসা শ্রীহীন দূষিত নয়, ভালোবাসা পবিত্র দাদাজান। এক রাশ নিস্তব্ধতা ছড়িয়ে গেল সারা ঘরময় জুড়ে। খান সাহেব অবাক হয়ে শুনছিলেন শ্রাবণের কথাগুলো। শ্রাবণ থামতে তার প্রসন্ন মুখে ভাতে পড়ল। থামলো কেন শ্রাবণ? আরও কি কিছু বিশ্লেষণ করা যায় না? খান সাহেবের মন নরম হওয়ার আজ বুঝি শ্রাবণ পেয়ে গেছে। পলকহীন চেয়ে রইল দাদাজানের অবনত দৃষ্টির পানে। খান সাহেবের ন্যায় শমশের সাহেব এবং সাদ্দাত সাহেবও চুপ হয়ে গেলেন।
নূপুর বেগম আফিয়া বেগম একজন আরেকজনের হাত ধরাধরি করলেন। সাদ্দাত সাহেব শমশের সাহেবের কাঁধে হাত চেপে বললেন, শমশের সাহেব আর রেগে থাকতে পারছেন না ছেলের প্রতি। ভালোবাসলে বুঝি এমনই আগলে রাখতে জানতে হয়? তিনিও যদি একটু চেষ্টা করতেন তাহলে হয়তো আজ তার প্রথম প্রেম থেকে যেত। মরিয়ম বিবি দূরে দাঁড়িয়ে মলিন হাসলেন। তিনি ভুল ছিলেন না। শ্রাবণ তার পাগলি মেয়েটাকে সত্যিই ভীষণ ভালোবাসে, আর এই ভালোবাসার ভীষণ জোর। তার কাঠখোট্টা বাবাকেও নরম করে ফেললো ছেলেটা। সাধুবাদ জানাতে হয়। ঈশানীকে ডাকো। বাসায় ফেরার পর থেকে ঈশার মুখে দেখেনি কেউই। দাদাজানের ক্রোধান্বিত মুখশ্রী দেখার মনোবল ওর নেই। এই ভয়ে আড়ষ্ট হয়ে দরজা বন্ধ করে রেখেছে সে। শ্রাবণের বোঝানোতে ঠিক কতটুকু বুঝলো খান সাহেব ধরা গেল না। নূপুর বেগম দোতলায় গেলেন ঈশাকে ডাকতে। খানিক বাদে বুঝিয়ে সুঝিয়ে নিয়েও এলেন ওকে। ভয়ে কদম ফেলতে পারছে না ঈশা। এখন কি সবাই মিলে ওকে বকবে? পরিবারের প্রত্যেকটা মানুষ যে ওদের বিরুদ্ধে। কি হবে ওদের ভাগ্যে? দাদাজান। বিচলিত গলায় ডাকলো ঈশা। খান সাহেব গম্ভীর মুখে বসে আছেন। শ্রাবণ তার পাশেই বসে আছে নত মস্তিষ্কে। সবার মুখ কম বেশি গম্ভীর। সবার এমন ভাবমূর্তি ঈশার আত্মা অবধি কাঁপিয়ে তুলল। কি হতে চলেছে, কি হবে, মাথা ঘুরছে ওর। ভাবতে পারছে না কিছুই। এদিকে এসো। কেঁপে উঠল ঈশা। শ্রাবণ আর চোখে দেখছিল ঈশাকে। ভীষণ ভয় পাচ্ছে বেচারি। ইচ্ছে করছে উঠে গিয়ে হাত ধরে নিয়ে আসতে। ঈশা কম্পিত মনে ধীর পায়ে এগিয়ে এলো। খান সাহেব সামনে খালি সোফাটায় ইশারা করে বসতে বললেন। বসলো ঈশা। বারবার ঠোক গিলছে শুকনো গলায়। কারোর মুখের দিকে তাকানোর দুঃসাহস করতে পারছে না। ঠিক তখনই কঠোর গলায় বলে উঠলেন খান সাহেব, যা জিজ্ঞেস করবো একদম সোজাসাপটা জবাব দেবে। জি নানাজান। এই পাগলকে কবে থেকে পছন্দ করো? ঈশার বুকের ভেতরটায় শব্দ করে ঠোল পিটিয়ে উঠল কেউ। জ্বলে যাচ্ছে ভেতরটা। মুহূর্তেই ঠোক গিলল পুনরায়। গলা ধরে আসছে ওর। আগেই বলেছি একদম সোজাসাপটা উত্তর চাই। কবে থেকে আমি জানি না নানাজান। হয়তো যেদিন থেকে দুনিয়ার ভালো মন্দ বুঝতে শিখেছি সেদিন থেকেই মনে হয়েছে শ্রাবণ ভাইকে আমি ভালোবাসি। শ্রাবণের শিরদাঁড়া সোজা হয়ে গেল ঈশার জবাবে। ঠিক মেরুদণ্ড হয়ে ফুরুত করে দৌড়ে নেমে গেল শীতল রক্তস্রোতার ধারা। তৃপ্তিদায়ক হাসি ফুটে উঠল তার ঠোঁটের কোণ জোরে। হতাশার নিঃশ্বাস ছাড়লেন খান সাহেব। রাখতে চাইলেন ভীষণ, কিন্তু এই মায়াভরা মুখ দুটো তার ভেতরটা ক্রমশ উদ্বেগ রহিত করে দিয়ে যাচ্ছে। চেয়েও পারছে না ওদের বিরোধিতা করতে। মন বলছে চলে যাক খোরশেদ আর ওর অপমানজনক কথা। সে তার পরিবারের সুখ স্বচক্ষে দেখতে চায়। তার একটু একটু করে যত্নে তৈরি করা সুখের সংসার তিনি কোনো মূল্যেই হারাতে চান না। আজ বড় অপরাধ বোধ হচ্ছে তার বড় ছেলের কথা ভেবে। নিজের জেদের জন্য ছেলেটাকে কতটা কষ্ট দিয়েছেন তিনি। ধিক্কার জানান তিনি নিজেকে। আর যাই হোক, কোনোদিন ছেলের চোখে আর বেস্ট বাবা হতে পারবেন না তিনি, কোনো দিন না। আগামী শুক্রবার খানবাড়ির এই যাবৎকালের সবচেয়ে বড় এবং ইলাহি আয়োজন। আমি তোমাদের চার হাত এক করে দিতে চাই। আমি তোমাদের সুখ চাই, আর কিছু না। নিঃশব্দে একটা বিস্ফোরণ ঘটল খান সাহেবের সিদ্ধান্তে। সবাই মুখে কিছু বলতে না পারলেও ভেতরে ভেতরে যেন চিৎকার করে উঠলেন আনন্দে। ঈশা স্তব্ধ হয়ে গেছে, শ্রাবণও তাই। দাদাজান এত সহজে ব্যাপারটা যে মেনে নেবেন আদৌ ভাবেননি কেউ। খান সাহেব লাঠিতে ভর দিয়ে উঠে দাঁড়ালেন। আনোয়ারা বেগম স্বামীর উঠে দাঁড়ানো দেখে সেও উঠে পড়ল। খান সাহেব ধীর পায়ে হাঁটা ধরলেন রুমের দিকে। আনোয়ারা বেগম তার পিছু পিছু। সবাই তাদের যাওয়ার পানে তাকিয়ে আছে। যেই না দুজন রুমের ভেতরে চলে গেল, অমনি আনন্দে চেঁচিয়ে উঠল আরব। সাদ্দাত সাহেব এক লাফে 16 বছরের কিশোরে পরিণত হলো। হই হই করতে শীষ বাজালেন। শমশের সাহেব দূর থেকেই মুচকি হাসলেন। নূপুর বেগম নাচছেন রীতিমতো। আফিয়া বেগম মরিয়ম বিবির কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরলেন শক্ত করে। সবার নাচন কদল দেখে হেসে উঠল শ্রাবণ। ঈশা লজ্জায় লাল হয়ে উঠল সবার নাচানাচি দেখে। ওর পক্ষে এই মুহূর্তে আর এখানে বসে থাকা সম্ভব নয়। তাই সবার চোখের আড়াল হয়ে চলে গেল নিজের ঘরে। এত কিছু ঘটে গেল। নামিরার অবাকিত গলা শুনে ঈশা লজ্জায় মিশ্রিত হাসল। বা হাতের অনামিকা আঙুলটায় জল জল করছে শ্রাবণের পরিয়ে দেওয়া সোনার আংটিটা। সেদিকে স্থির দৃষ্টি রেখে লজ্জায় মিশ্রিত গলায় বলল, হ্যাঁ রে, আমার এখনো নিজেকে পাগল পাগল লাগছে জানিস। আর পাগল পাগল লেগে লাভ নেই মেরি জান। এবার প্র্যাকটিক্যালি পাগল হওয়ার জন্য রেডি হও। আতকে উঠল ঈশা। ধমকের সহিত বলল, নির্লজ্জ মেয়ে, মুখে কিচ্ছু আটকায় না। আটকাবো না কেন?
জাস্ট ইমাজিন ইস্পাখি, আর 7 দিন বাদে তুই শ্রাবণ ভাইয়ের বউ হয়ে যাবি। তারপর থেকে রোজ তার বুকে মাথা রেখে ঘুমাবি, কথায় কথায় লজ্জায় আশ্রে পড়বি তার বুকে। আর শ্রাবণ ভাইয়াকে আমি যতটা চিনি সোনা, সে তোমাকে একদিনও ঠিক শান্তিতে থাকতে দেবে না। কাঞ্জোরা ধসে পড়ল ঈশার। বুকের ভেতরটায় কেউ থুমথুম করে ইট ভাঙছে বলে মনে হচ্ছে। এই অসভ্য মেয়েটা দিনকে দিন বড্ড বাজে হয়ে যাচ্ছে। কোনো কথায় যদি লাগাম থাকতো। কিছু না বলে ফোনটা কেটে দিল ঈশা। বড় বড় নিঃশ্বাস ফেলতে লাগলো। যাও ভাবতেও পারছে না সেটাই নামের অক্ষরে অক্ষরে বিশ্লেষণ করে দিচ্ছে। ফোনটা বিছানার উপর ফেলে গলা থেকে ওড়নাটা খুলে বিছানায় ফেলতেই কেঁপে উঠল কারো গভীর স্পর্শে। শ্রাবণ এসেছে। ঈশা কেঁপে উঠে পেছন থেকে ফিরতে শ্রাবণ নাক ডুবিয়ে দিল ঈশার খোলা চুলে। তো হাতের মাঝে বন্দি করলো মনোহরিণীকে। ইস্যু পাখি, শ্রাবণের ক্লান্ত স্বর, লজ্জা মিশ্রিত অনুভূতির সাথে এই ভয়ানক অনুভূতিটা মিলেমিশে একাকার হয়ে গেল ঈশার। কাপা কাপা গলায় চোখ গিলে জবাব আওড়ালো, আমাদের কি সত্যি সত্যি বিয়ে হবে শ্রাবণ ভাই? হুম, তুমি কি হ্যাপি? ভীষণ। আর তুই? জানি না, অদ্ভুত সব অনুভূতিদের যাতা কলে পিষে যাচ্ছি আমি। খানিক ভয়, খানিক অস্থিরতা, কেমন কেমন অনুভূতি। শ্রাবণ নিঃশব্দে হাসলো। ঈশাকে আরেকটু টেনে নিল নিজের বক্ষ দেশে। হাতের ছোঁয়া আরেকটু গভীর করে বলল, আই এম সরি পাখি, কেন? তোকে আমি ভয়ানক রকমের ভালোবাসি। জানি না, তবে সরিটা কিসের জন্য? জানি না। তুমি এখনো সেদিনের কথা ভাবছো? শ্রাবণের হাতের বাঁধন আলগা হলো। ঈশা শেষ সুযোগে শ্রাবণের দিকে ঘুরে দাঁড়ালো। ছোটের কোণে মলিন হাসি জেনে দিল। শ্রাবণ বকার সুরে বলল, এমন অসহায় মুখ করে হাসবি না। ঈশার শব্দ করে হেসে ওঠে। তবে কেমন করে হাসবো? একটু আগে নামিরার কথাগুলো শুনে যেভাবে লজ্জা পেয়ে হেসেছিস, ঠিক ওভাবে হাসবি। ঈশার চোখ জোড়া বড় বড় হয়ে গেল। তুমি সব শুনেছো? শ্রাবণ বাঁকা হাসলো, যা দেখে ঈশা অসহায় গলায় বলল, এটা কিন্তু একদম ঠিক হয় শ্রাবণ ভাই। তুমি আমাদের কনভারসেশন কেন শুনবে? শ্রাবণ শব্দ করে হেসে উঠল। ঈশা লজ্জায় আবারও লাল হতে শুরু করেছে। ঈশা যত লজ্জা পাচ্ছে শ্রাবণের হাসির শব্দ ততই গাঢ় হচ্ছে। এক পর্যায়ে ঈশা পালাতে চাইল শ্রাবণের সামনে থেকে, কিন্তু পারল না। শ্রাবণ ওর হাত ধরে আটকে দিল। পরক্ষণেই হ্যাচকা টান দিয়ে মিশিয়ে নিল নিজের সাথে। আমি তোদের কনভারসেশন একদমই শুনিনি, ট্রাস্ট মি। তবে আন্দাজ করেছিলাম তোর লজ্জা মাখা মুখখানা দেখে। জানিস, লজ্জা পেলে কত। বলতে বলতে পূর্বের ন্যায় ঈশার পেছন দিয়ে চলে এলো শ্রাবণ। পেছন থেকে ওকে নিজের সাথে মিশিয়ে নিয়ে কাঁধে থুতুনি রেখে সামনের দিকে হাত ইশারা করলো। ড্রেসিং টেবিলের আয়নায় ফুটে উঠেছে একজোড়া প্রতিবিম্ব। ঈশা নিঃশ্বাস ভারী হলো ক্রমাগত। ওর কানে বাজতে লাগলো শ্রাবণের বলা কথাটা। দম বন্ধ হয়ে আসছে যেন। শ্রাবণ ঘোর লাগা দৃষ্টিতে চেয়ে আছে সম্মুখে। শুকনো গলায় ঠোক গেল পর মুহূর্তেই। ফের সোজা হয়ে দাঁড়িয়ে হাঁসফাঁস করা গলায় বলল, 7 দিনই তো, কোনো ব্যাপার না, আমি নিজেকে সামলাতে পারি। ঈশা বিস্মিত হলো। কি হয়েছে? কোমল সুরে শুধালো। শ্রাবণ মাথা চুলকে বলল, কিছু না। বলেই চলে গেল ঈশাকে কিছু না বলতে দিয়ে। ঈশা তাকে ডাকতে নিয়েও ডাকতে পারল না। শ্রাবণ বেরিয়ে যেতে এক রাশ দুশ্চিন্তা চেপে ধরলো ঈশার কপাল। 7-5 ভাবতে ভাবতেই বিছানার দিকে চোখ যেতে আটকে উঠল ঈশা। একবার নিজের দিকে তো একবার বিছানার দিকে তাকাতে লাগলো। ওনারা তো সে কখন খুলে রেখেছিল। নিজের এই বোকামির জন্য এখন সেন্টি খেয়ে বেহুশ হয়ে যেতে ইচ্ছে করছে ওর। আজ রবিবার। ঈশার ঘুমের 13টা বাজিয়ে সকাল সকাল ওকে উঠিয়ে বসিয়ে রেখেছে বাড়ির লোক। ওদের বিয়ের প্ল্যানিং চলছে, অথচ ওদেরই কোনো মাথা ব্যথা নেই। কথায় বলে যার বিয়ে তার খবর নেই, পাড়াপড়শির ঘুম নেই। খানবাড়ির বর্তমান অবস্থা, খান সাহেব অব্দি এদিক সেদিক ছুটাছুটি করছেন। আত্মীয় স্বজনদের দাওয়াত দিতে দিতে অস্থির হয়ে উঠেছেন, অথচ তার নাতে নাতির এই নিয়ে কোনো মাথা ব্যথাই দেখছেন না। এটা নিয়ে তার অস্থিরতা আরও দ্বিগুণ করে বাড়ছে। তাই আজ আদেশ এসেছে দুজনকে যেন ভোর ভোর তুলে দেওয়া হয়। বাড়িতে ডেকোরেশন থেকে শুরু করে সব কিছুতেই তো ওদের দুজনের পছন্দ অপছন্দ জানতে হবে, না জানলে কি করে হবে। ঘুমে ঢুলতে ঢুলতে বিছানা ছাড়লো ঈশা। ব্যস্ত পায়ে রুমে ঢুকলেন আফিয়া বেগম আর মরিয়ম বিবি। ঈশার ব্লাউজের মাপ নেবেন তারা। ঈশার অবস্থা এমন নাজুক দেখে তারা কপাল চাপড়ে আবার বেরিয়ে গেলেন। যেতে যেতে বললেন মুখ ধুয়ে ফ্রেশ হয়ে শ্রাবণের ঘরে যেতে। দুজনের জুতার মাপটা নিতে হবে।
ঈশা তাদের কথা ঠিক কতটুকু বুঝলো বোঝা গেল না, কেবল ঘুম ঘুম চোখে হু হু করে মাথা নেড়ে ওয়াশরুমে ঢুকলো। ওদিকে শ্রাবণকে একটাকেই পেয়ে গেল আফিয়া বেগম আর মরিয়ম বিবি। হন্তদন্ত হয়ে পায়ে ঢুকলেন শ্রাবণের ঘরে। শ্রাবণ ফ্রেশ হয়ে আছোয়া হয়ে বসলো। উঠেছিস? ব্রেকফাস্ট করবি? ঘুম পূরণ হয়নি মা, যা কাজ আছে জলদি বলো, শেষ করে আরেকটু ঘুমাবো। এখন আর ঘুম পূরণ করার সময় নেই রে, হাতে মাত্র 4টা দিন বেঁচে আছে, আর কত কাজ বাকি বলতো। মা এখন কি নিজের বিয়েতেও কাজ করব? অসহায় গলায় বলল শ্রাবণ। আফিয়া বেগম আর মরিয়ম বিবি মুখ টিপে হাসলেন। আফিয়া বেগম ছেলের মাথার চুলগুলো নেড়ে দিয়ে বললেন, কাজ নয় বাবা, দায়িত্ব, দায়িত্ব পালন করতে হবে। কি দায়িত্ব? শ্রাবণ উত্তেজিত হয়ে জিজ্ঞাসা করলো। আফিয়া বেগম মুচকি হাসলেন, বললেন, ব্রেকফাস্ট করে ঈশাকে নিয়ে আলতাফ মামার দোকানে যাবি, বিয়ের যত গয়না মামার থেকেই নেব, বাবা বলে দিয়েছে। শ্রাবণ মনে করার চেষ্টা করলো মায়ের আফতাব মামার কথা। হ্যাঁ, মনে পড়েছে, সম্পর্কে তার নানা হন তিনি। বড় একটা শপিং মলে আজ 10 বছর যাবৎ বিশাল জায়গায় জুড়ে দোকানদার। ঠিক আছে, আর কিছু? না, আজকে শুধু বিয়ের গয়না কেনা হবে, বাকি কাজ কাল থেকেই। ঠিক আছে। আরো টুকটাক কথা বলার মাঝে এসে হাজির হলো ঈশা। ঘুম এখনো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে ওর নেত্রদয়। শ্রাবণ এক পলক তাকিয়ে দেখলো ওকে, পরক্ষণে চোখ নামিয়ে মায়ের কথায় মনোযোগ দেওয়ার চেষ্টা করলো। জুতার মাপ নিয়ে সেই সাথে ঈশার ব্লাউজের মাপ নিয়ে তারা চলে গেলেন এবং সেই সাথে বলে গেলেন নিচে ব্রেকফাস্ট দেওয়া হবে, খেতে আসতে। মা আর মনে চলে গেলে এবার ঈশার পানে সরাসরি তাকালো শ্রাবণ। ঈশা মাথা কাত করে ঘুমাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ঈশার অবস্থা দেখে হেসে উঠল শ্রাবণ। দেয়ালের বুকে লক্ষ্য স্থির করতে দেখতে পেল সবে 6টা। এত সকালে ঈশার ঘুম ভাঙানো খুব মুশকিল, তাও তো পেরেছে আজ। ঘুম কি বেশি আসছে? শ্রাবণ জিজ্ঞাসা করলো। ঈশার কোনো হেলদোল নেই, হয়তো দাঁড়িয়ে দাঁড়িয়ে গভীর ঘুমে চলে গেছে। শ্রাবণ মুখ টিপে হাসলো। এই সুযোগ আর কখনো আসবে না, তাই ফট করে একটা ছবি তুলে নিল। ছবি তুলে ফোনটা বিছানায় রেখে এগিয়ে গেল ঈশার কাছে। কতক্ষণ এক দৃষ্টিতে চেয়ে থেকে হাত বাড়িয়ে 2 হাতে ঈশার কোমর আলিঙ্গন করে টেনে আনলো নিজের বুকে। হঠাৎ চমকে উঠল ঈশা। ধর থেকে মাথা আলাদা হওয়ার মতো অনুভূতি হলো ওর। চমকিত দৃষ্টিতে সামনের দিকে তাকাতেই খানিক উষ্ণ স্পর্শে কেঁপে উঠল ভেতর থেকে। চোখ জোড়া তখন কোটর থেকে লাফিয়ে পড়ার উপক্রম। ডিম্বাকৃতির ন্যায় দৃষ্টির সম্মুখে ছিটকে যেতেই শ্রাবণ গভীরভাবে সমাহিত হলো ঈশার ওষ্ঠদয়ে। ঈশার নিঃশ্বাস তখন অস্বাভাবিক গতিতে উঠানামা করছে, পারছে না চেঁচিয়ে উঠতে। শ্রাবণ ওকে ছাড়ার নাম নিচ্ছে না। এমন অপ্রত্যাশিত ছোঁয়া যাতনা দিলেও অদৃশ্য সুখের প্রতিবিম্ব ছুঁতে পারছে। এক পর্যায়ে এসে ঈশাকে ছেড়ে দিল শ্রাবণ। এই সুযোগ এখন পালাতে না পারলেও নির্ঘাত অজ্ঞান হয়ে পড়ে থাকবে মেঝেতে। ভালোবাসার কোমল পরশ সব ক্লান্তি দূর করে দেয়, জানিস? শ্রাবণের গাঢ় কণ্ঠস্বর প্রতিধ্বনি তুলে ঈশার কর্ণকুহরে। নিঃশ্বাসের চঞ্চলতা এখনো স্থায়িত্ব ঈশার বক্ষ পিঞ্জরে। শ্রাবণের হাত জোড়া যে এখনো তার কোমর জড়িয়ে আছে, বিচরণ করছে এদিক সেদিক। ঘামছিস কেন? বিচলিত হলো শ্রাবণের গলা। ঈশার দম আটকে তাকালো তার পানে। ঠোক গিলে ছাড়া পেতে চেয়ে বলল, নিচে চলো, ব্রেকফাস্ট করবে। শ্রাবণ হেসে উঠল। শ্রাবণ ভীষণ গম্ভীর প্রকৃতির মানুষ, এ কথা কারোরই অজানা নয়। তবে অজানার বিষয়টি হলো শ্রাবণের হাসিখানা হৃদয়ে ছিদ্র করার মতো যথেষ্ট। এবং সেই সাথে আশ্চর্যের বিষয় হলো সেদিনের পর থেকে অতি ক্ষুদ্র বিষয়গুলোতেই খুব হাসে মানুষটা। প্রশান্তিতে মন ভরে যায় ঈশার। ইচ্ছে করে দেখতেই থাকি। ঘুম তো কেটে গেছে, তাই না? হাসি থামিয়ে জিজ্ঞাসা করলো শ্রাবণ। এই মুহূর্তে শ্রাবণের হাসির কারণ ঈশা না জানলেও কোনো অজানা কারণে ভীষণ লজ্জা লাগছে ওর। হ্যাঁ। ঈশার হ্যাঁ সূচক জবাব পেয়ে শ্রাবণ আরো সশব্দে হাসতে লাগলো। অতএব সে সফল হয়েছে। এই গভীর ছোঁয়া ঈশাকে উপহার দেওয়ার মুখ্য উদ্দেশ্যই ছিল ঈশার ঘুম গায়েব করা। ব্রেকফাস্ট টেবিলে কাউকে প্রত্যাশা না করলেও সবাইকেই দেখা গেল। দাদাজান, দাদিজান, বাবা, বাবাই এবং আরব সবাই খাওয়া অলরেডি শুরু করে দিয়েছেন। আরবকে এত সকাল সকাল উঠানোর কারণ হলো আত্মীয় স্বজনদের বাড়ি বাড়ি গিয়ে ঈশা আর শ্রাবণের বিয়ের কার্ড পৌঁছানো।
সঙ্গে আফিয়া বেগমের বাবার বাড়ি থেকে তার ভাইয়ের এক ছেলে আর এক মেয়েও থাকবে। তাদের বাড়ি থেকে ওদের দুজনকে নিয়ে যাবে আরব। বিকেলের দিকে আফিয়া বেগমের ভাই ভাবি, নূপুর বেগমের দুই ভাই ভাবি সবাই এক এক করে আসবেন। মরিয়ম বিবির শ্বশুর বাড়ি থেকে তেমন কেউই নেই, একমাত্র ঈশার চাচা বাদে। ঈশার বাবার বড় ভাই হামজা সাহেব। হামজা সাহেবকে আজই আসার জন্য অনুরোধ করেছেন খান সাহেব। হয়তো সন্ধ্যা হতে হতেই চলে আসবেন তার বউ এবং একমাত্র ছেলে তাসরিফকে নিয়ে। বাকি আত্মীয় স্বজনরা কাট পেলে তবেই আসবে। ঘুম কেটে গেলেও শরীরের ম্যাচ ম্যাচ ভাবটা কাটেনি ঈশার। বড্ড ক্লান্ত লাগছে। ক্লান্ত হাতে একটা চেয়ার টেনে বসতেই নিলে ধপ করে বসে পড়ে শ্রাবণ। ঈশা চৌকিতে পাশ ফিরে তাকালো। ঈশা তাকাতে সবার দৃষ্টি অগোচরে শ্রাবণ চোখ টিপে দিল। ঈশা লজ্জা পেয়ে হাঁসফাঁস করে উঠল। লজ্জার কোনো বালাই নেই শ্রাবণের। টেবিলের এতগুলো মানুষের সামনে কি করছে এগুলো? কেউ দেখলে কি ভাববে? কি নানু ভাই, দাঁড়িয়ে থাকবে নাকি? খান সাহেবের হাস্যমুখের স্বর শোনা গেল। ঈশা সম্মুখে তাকালো। খান সাহেব স্মিত হেসে চেয়ে আছেন ওর পানে। নানাজানের ন্যায় ঈশাও ঠোঁটের কোণে হাসি ফুটালো, তবে নিতান্তই জোরপূর্বক। ওর জায়গায় বসার জন্য শ্রাবণকে মনে মনে দু চারটে বকা দিয়ে শ্রাবণের সামনে ফাঁকা চেয়ারটায় বসলো। বসতেই লতা এলো পাউরুটি, জেলি আর ডিম নিয়ে, যা দেখে ঈশার খানিক অরুচি ধরলো। দুদিন ধরে ওর এসব কিছুতেই ভীষণ অরুচি লাগছে, যেন কিছু খেয়ে শান্তি পাচ্ছে না, হজম হচ্ছে না। ঈশার খাবারের প্রতি অনীহা কেউ খেয়াল না করলেও আফিয়া বেগম ঠিকই খেয়াল করলেন। তাই সবার জন্য এক খাবার আনলেও ঈশার জন্য তিনি ব্যতিক্রম খাবার নিয়ে হাজির হলেন। ঈশার সামনে একটি স্যুপের বাটি রাখলেন আফিয়া বেগম। স্যুপ দেখলে ঈশা রীতিমতো বমি পায়। অসুস্থ হওয়ার পর থেকে বাড়ির লোক যে পরিমাণ স্বাধীন স্যুপ ওকে গিলিয়েছে, তাতে বমি পাওয়াটা অস্বাভাবিক নয়। আমি এটা খাবো না, দয়া করো আমার উপর। অসহায় নেত্রে আফিয়া বেগমের শাড়ির আঁচল টেনে ধরল ঈশা। আফিয়া বেগম যেতে নিয়েও দাঁড়িয়ে পড়লেন। ঈশাকে স্যুপ দিতে দেখে শ্রাবণ মনে মনে মায়ের প্রতি বেজায় খুশি হলো। এখনও নিয়ম করে ঈশাকে এমন পাতলা খাবারই দেওয়া উচিত, কিন্তু মহারানীর অসহায় মার্কা মুখ দেখে সেও আর কিছু বলতে পারে না। আফিয়া বেগম সবার পানে চোরা চোখে তাকালেন। অতঃপর ঈশার কাছে এসে গলার স্বর খাদে নামিয়ে বললেন, ঝাল দিয়ে বানিয়েছি, খেয়ে নি। ঈশার অসহায় নেত্রদয় হঠাৎই জল জল করে উঠল আফিয়া বেগমের বাড়িতে। শ্রাবণ তাদের দুজনের দিকেই তাকিয়েছিল। আফিয়া বেগম ঈশাকে খোঁচা মেরে পূর্বের ন্যায় বললেন, আমাকে কেস খাওয়াস না মা, মুখটা আগের ফার্মেই ট্রান্সফার কর। আফিয়া বেগমের দৃষ্টি অনুসরণ করে সামনে তাকাতে ঈশার হাসি হাসি মুখ এমনিতেই গায়েব হয়ে গেল। কষ্ট করে আর গায়েব করতে হলো না। পুনরায় ঈশার অসহায় ঘেরা মুখটা দেখে সে আর কিছু না ভেবেই নিজের খাওয়ায় মনোযোগ দিল। নামিরের ফোন বাজছে বেশ খানিকক্ষণ সময় নিয়ে। আরব ওর বাসার নিচে দাঁড়িয়ে আধা ঘন্টা যাবৎ কল করে যাচ্ছে ওকে, কিন্তু কোনো খবরই নেই। দিন রাত এক করে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে মেয়েটা। আরব বিরক্ত হয়ে চলে যাওয়ার প্রস্তুত হতে হঠাৎই তার মাথায় একটা বুদ্ধি এলো। সে তৎক্ষণাৎ ঈশাকে কল দিল। ভাইয়া বলো। আমি নামিরার বাসায় সামনে। সে কি, কেন? কেন, টেনে পড়ে? তোর আমাকে একটা হেল্প করতে হবে। হ্যাঁ বলো, কি হেল্প? আমি এখন নামিরার বাসায় যাব। মানে কেন ভাইয়া? তুমি ওকে কল করে বাইরে ডেকে নাও প্লিজ। ওর মা আর মামু খুব ডেঞ্জারাস। একবার যদি কিছু টের পায় তবে আমার নামুর কপালে খুব দুঃখ আছে। আহা, কিছু হবে না, তুই শোন। বলো। তুই নামিরা মাকে কল করবি, কল করে বলবি আমি নামিরাকে নিতে আসবো। যদি কারণ জিজ্ঞেস করে তাহলে বলবি তোর আর শ্রাবণ ভাইয়ের বিয়ের কার্ড দিতে যেতে হবে আমাদের আত্মীয়দের বাসায়। আরব ভাইয়া একা পারবে না, তাই ওকেও সঙ্গে যেতে বলেছে মনি, বুঝেছিস? আমার মাথা ঘোরাচ্ছে ভাইয়া, তুমি কি রিস্ক নিতে চাচ্ছ বলো তো? প্লিজ বোন, কোনো প্রশ্ন করিস না। অনেক ভেবে চিনতে বাঘের গুহায় রওনা হচ্ছি, বুক কাঁপছে আমার। ভাইয়া তুমিও মরবে আর আমাকেও মারবে। দোয়া আর দয়া দুটোই একসাথে করে যা। কল কেটে ফোনটা পকেটে দিল আরব। বুক ফুলিয়ে নিঃশ্বাস ছেড়ে বার কয়েক ফু দিল বুকে। কে জানে আজ আদৌ এই গুহা থেকে বেঁচে ফিরতে পারবে কিনা। পাঁচ মিশালি কাজ করা অসম্ভব সুন্দর দেখতে একটা নেকলেস ঈশার সামনে রাখলেন আলতাফ সাহেব। এক দেখাতেই চোখ ধরল তাদের। এতক্ষণ যাবৎ এত এত কালেকশন দেখালেও কোনোটি ঠিক পছন্দ হয়ে উঠতে পারেনি ঈশার। এবার হয়তো পছন্দ হবে। মুচকি হেসে জিজ্ঞাসা করলেন আলতাফ সাহেব। ঈশাও মুচকি হাসলো। হ্যাঁ সূচক মাথা নেড়ে নেকলেসটা হাতে তুলে দেখতে নিল। আলতাফ সাহেব পুনরায় বলে উঠলেন,
তার কথায় সায় জানিয়ে শ্রাবণ বলল, তা যা বলেছেন নানা। বলতে বলতেই হাসলেন তিনি। শ্রাবণ মৃদু হেসে মাথা দুলালো। তাদের সামনেই বড় আয়নাটার সামনে গেল দুজন। ঈশার হাত থেকে নেকলেসটা নিয়ে ধীরস্থির হয়ে পরিয়ে দিল ঈশার গলায়। চোখে চমক দিল শ্রাবণের। আলতাফ সাহেব ঠিকই বলেছেন, এই গয়না ঈশা একবার পরলে আর কারোর চোখ সরবে না ওর উপর থেকে। ভালো লাগছে? মন কাড়িয়া নিল সে মনোহারিণী। শ্রাবণের এহেম জবাবে গাল লাল হয়ে উঠল ঈশার। শ্রাবণ তৃপ্তিমূলক হেসে ঈশার মাথায় আলতো ছুঁয়ে চুমু খেলো। ফের আস্তে করে বলল, কারণ নজর না লাগুক। এক্সকিউজ মি। শ্রাবণের বলতে দেরি হলেও কারো কুদৃষ্টি পড়তে সময় নিল না তাদের একান্ত সময়টাতে। পেছন থেকে একটা মেয়েলি গলা পেতেই দুজনের ভ্রম কাটে। ডাকের উৎস খুঁজতে দুজনে একত্রে আয়নার ভেতর তাকায়। তাদের পেছনে অত্যন্ত সুন্দর একটি মেয়ে দাঁড়িয়ে আছে। পরনে ল্যাভেন্ডার কালারের একটি কামিজ, চুলগুলো খোলা আর ওড়নাটা এক পাশে ফালানো, হাতে একটা শপিং ব্যাগ। কালারটা ওর মুখের উপর মানিয়েছে, যেন এই রংটাই কেবল ওর জন্যই আবির্ভূত হয়েছে এই পৃথিবীতে। মেয়েটাকে চিনতে ঈশার তেমন বেগ পেতে হয়নি, তবে শ্রাবণের চিনতে মোটামুটি অসুবিধাই হলো। আয়না থেকে দৃষ্টি সরিয়ে ঈশাকে নিয়েই পেছনে মুড়ে তাকালো শ্রাবণ। স্বাভাবিক গলায় মেয়েটার উদ্দেশ্যে পাল্টা প্রশ্ন করলো, ইয়েস। চিনতে পেরেছেন? কি স্নিগ্ধ গলার স্বর মেয়েটির। বুকে জ্বলতে লাগলো ঈশার। সেই সাথে একটা অপরাধ বোধ। শ্রাবণ আর ওর ভালোবাসার মাঝে মেয়েটা অকারণেই ভিলেন হলো, এবং সেই সাথে মেয়েটাই হলো ভিকটিম, যার সাথে অন্যায় করেছে ও। কিছু না করেও ভয়াবহ অন্যায় করলো মেয়েটার সাথে। ওর কারণেই মেয়েটার বিয়েটা ভেঙে গেল।